বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনী একের প্রশ্ন 3-এ বলা আছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমাদের যে 4টা অপশন দেওয়া আছে ক খ গ ঘ, তাহলে এখানে সংখ্যাগুলো একটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এখন কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আসলে গুণ করলে প্রত্যেকটা ক নাম্বারটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, খ নাম্বারটা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা এগুলো সমাধান করব। তো সমাধানের ব্যাখ্যাটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থী এখানে একটু লক্ষ্য করো, কোনো সংখ্যা পূর্ণবর্গ হতে হলে তার মৌলিক গুণনীয়কগুলো জোড়ায় জোড়ায় থাকতে হয়। তো আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো যেহেতু পূর্ণবর্গ নয় অথবা পূর্ণবর্গ হতে গেলে অবশ্যই সেগুলো কি হতে হবে, মৌলিক গুণনীয়কগুলো জোড়ায় জোড়ায় থাকতে হয়। এই ধরনের অঙ্ক সমাধান করার সহজ নিয়ম হলো, আমরা কি করব, প্রথমত সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব বা মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে কি দেখেন, দ্বিতীয় কাজ হচ্ছে উৎপাদকগুলোকে জোড়ায় জোড়ায় সাজাতে হবে। উৎপাদকগুলোকে আমরা কি করব, জোড়ায় জোড়ায় সাজাবো। এরপরে 3 নম্বরে যে উৎপাদকটি জোড়াবিহীন অবস্থায় থাকবে সেই সংখ্যাটি বা তাদের গুণফল, যে উৎপাদকটি বা যে উৎপাদকগুলো জোড়াবিহীন অবস্থায় থাকবে সেই সংখ্যাটি বা তাদের গুণফল দিয়েই গুণ করলে পুরো সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, আমরা যদি সমাধান করি আরও সুন্দরভাবে বুঝতে পারবো। যেমন এখানে আমাদের ক নম্বরে দেওয়া আছে 147। তাহলে প্রথমত আমাদের কাজকে 147কে মৌলিক সংখ্যার গুণফল রূপে বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। যেমন 147 সংখ্যাটাকে আমরা লিখতে পারি, 147 সংখ্যাটাকে আমরা লিখতে পারি 3 গুণ 49। এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, কেননা একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত, 7। একক স্থানীয় অঙ্ক কত, 7। এ কারণে আমরা এটা 2 দ্বারা বিভাজ্য না, এটা 3 দ্বারা বিভাজ্য। কেননা এখানে যে অঙ্কগুলো আছে 1, 4, 7 এগুলো যদি আমরা যোগ করি, আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে 7 আর 1 8, 8 আর 4 12, তাহলে 12 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এই কারণে 147ও 3 দ্বারা বিভাজ্য। তো 3 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 49। এখন 49কে লেখা যায় হচ্ছে 7 7 49। তো এখানে আমরা মৌলিক যে সংখ্যা 3 গুণন 7 গুণন 7 আমরা 147কে লিখলাম মৌলিক সংখ্যার গুণফল আকারে বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন জোড়াবিহীন, এখানে জোড়াবিহীন আছে কে, 3 আছে। তাহলে এখানে 3 গুণনীয়কটি জোড়াবিহীন, সুতরাং সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে কত, 3। ঠিক আছে, এরপরে যে 2 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করেন, 384। প্রথমত আমাদের কাজকে 384কে মৌলিক গুণফল রূপে প্রকাশ করা বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে 384কে আমরা যদি 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো, কারণ একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড়, 2 ভাগ করলে হয় কত, 192। এরপরে আমরা আবার হচ্ছে 192কে যদি আবার 2 দ্বারা ভাগ করতে পারবো, কারণ একক স্থানীয় অঙ্ক জোড় আছে, তাহলে হয় 96। 96কে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ করতে পারবো, কারণ একক স্থানীয় অঙ্ক জোড়, তাহলে ভাগ করলে হয় 48। 48কেও 2 দ্বারা ভাগ করতে পারবো, 48কে 2 দ্বারা ভাগ করলে হয় 24। 24কেও 2 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে হয় 12। 12কেও 2 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে হয় 6। 6কেও 2 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে হয় 3। তো 3 যেহেতু নিজেই একটা মৌলিক সংখ্যা, আমরা আর ভাগ করতে পারবো না। তাহলে আমাদের সর্বশেষ যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা যে সংখ্যাগুলো দেখেন, এখানে আমরা এই সংখ্যাগুলো পাইলাম। তাহলে এখানে আমরা কয়টা জোড়া পাই, 2 গুণন 2 একটা জোড়া, আবার 2 গুণন 2 একটা জোড়া, 2টা হলো, আবার 2 গুণন 2 3টা জোড়া। এখন 2ও জোড়াবিহীন, 3ও জোড়াবিহীন থাকে। ঠিক আছে, তাহলে এখানে একটু দেখেন, এই যে আমরা যদি জোড়া লিখি তাহলে 2 আর 3 এই দুইটা হচ্ছে জোড়াবিহীন। তাহলে এখানে আমরা দেখতে পাইতেছি, কি দেখতে পাইতেছি, এই যে 2 আর হচ্ছে 3 গুণনীয়কগুলো জোড়াবিহীন, এদের গুণফল হয় 6। সুতরাং আমরা সংখ্যাটিকে 6 দ্বারা গুণ করলে তা পূর্ণবর্গ হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত, 6। ঠিক আছে, এরপরে আমরা যে গ নাম্বার কোশ্চেন আমরা একটু সেটা লক্ষ্য করব। দেখেন 1477। তাহলে প্রথমে 1477কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারবো, কারণ একক স্থানীয় অঙ্ক কি আছে, একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় হলে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 2 দ্বারা ভাগ করতে পারবো, 2 দ্বারা ভাগ করলে 735। আমরা কিন্তু এখন আর 2 দ্বারা ভাগ করতে পারবো না। তো দেখি 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 5 আর 3 কত,
5 আর 3 8, 8 7 15, 15 3 দ্বারা বিভাজ্য, এই কারণে 735 ও 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা ভাগ করলে হয় 45। ঠিক আছে, এখন 245কে আমরা আবার ভাগ করতে 5 দ্বারা ভাগ করলে 49, 49কে 7 দ্বারা ভাগ করলে 7 7 49। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে শুধু 7 আর 7, দুইটা 7 আছে আর বাকিগুলো জোড়াবিহীন। তো এখানে তাহলে জোড়াবিহীন সংখ্যা 2 গুণন 3 গুণন 5, তাহলে এখানে দেখেন 2 3 ও 5 গুণনীয়কগুলো আমাদের দেখাই যাচ্ছে হচ্ছে কি জোড়াবিহীন। তাহলে এর গুণফল হয় কত? 30। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে কত? 30। ঠিক আছে, সর্বশেষ আমাদের যে ঘ নাম্বার কোশ্চেন আছে আমরা যদি একটু সেটা লক্ষ্য করি তাহলে প্রথমত 23,805 এটাকে আমরা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এই সংখ্যাটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 3 দ্বারা ভাগ করলে হবে 7,935। এরপরে 7,935কে আবার যদি আমরা হচ্ছে 3 দ্বারা ভাগ করি তাহলে হয় 2,645। 2,645কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হয়? 529। 529কে আমরা লিখতে পারি হচ্ছে 23 গুণন 23। ঠিক আছে, তাহলে এখানে 23 23 একটা জোড়া, আবার 3 3 একটা জোড়া, জোড়াবিহীন আছে হচ্ছে 5। তাহলে আমরা জোড়া করলে জোড়াবিহীন পাই কত? 5। তো এখানে দেখেন 5 গুণনীয়কটি হচ্ছে জোড়াবিহীন, সুতরাং সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে তা পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 5। ঠিক আছে, তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।